আমার স্নেহের ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। বর্তমানে করোনা ভাইরাসের জন্য আমাদের দেশে লকডাউন চলছে, সেই জন্য আমাদের স্কুল এখন বন্ধ হয়েছে এবং তোমাদের পড়াশোনা আর এগোচ্ছে না। সেই জন্য আমি অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছি তোমাদের জন্য, যাতে তোমাদের পড়াটা কিছুটা এগিয়ে যায়। তাহলে আজকে আমরা আমাদের ক্লাসটা স্টার্ট করি। আচ্ছা বলো তো, পৃথিবীর মধ্যে সবথেকে বেশি বৃষ্টিপাত কোথায় হয়? মেঘালয়ে চেরাপুঞ্জি। আচ্ছা, এই বৃষ্টিপাত কোথা থেকে হয়? মেঘ থেকে। তাহলে আজকে আমরা পড়ব মেঘের সৃষ্টি। তাহলে মেঘ কিভাবে সৃষ্টি হচ্ছে সেটা আমরা আজকে পড়ব। তাহলে প্রথমত জানতে হবে মেঘ কাকে বলে। তাহলে মেঘ আমরা কাকে বলবো? মেঘ হচ্ছে বায়ুতে ভাসমান অতি সূক্ষ্ম জলকণা এবং তুষারকণার সমষ্টিকে মেঘ বলা হয়ে থাকে। এবারে এই মেঘ কীভাবে সৃষ্টি হয় সেই সম্বন্ধে আমাদের যে আবহাওয়া বিজ্ঞানী, সেই আবহাওয়া বিজ্ঞানীদের মতে 3টি পর্যায়ের মধ্য দিয়ে মেঘের উৎপত্তি হয়। তাহলে এই 3টি পর্যায় কি কি? প্রথম পর্যায়, দ্বিতীয় পর্যায় এবং তৃতীয় পর্যায়। তাহলে প্রথম পর্যায়ে আমি কি লিখেছি? প্রথম পর্যায়ে বাষ্পীভবন এবং প্রস্বেদন প্রক্রিয়ায় বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের সংযোজন ঘটবে। দ্বিতীয় পর্যায়ে কি হবে? ঘনীভবন ঘটবে। এবং তৃতীয় পর্যায়ে ধূলিকণাকে আশ্রয় করে মেঘ সৃষ্টি করবে। তাহলে প্রথম যে পর্যায়টা, সেই পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি আমাদের দিনের বেলায় সূর্যরশ্মি যখন আমাদের যে ভূপৃষ্ঠের উপরিভাগে যে জলভাগ রয়েছে, নদ নদী, হ্রদ, আমাদের বিভিন্ন যে সাগর বা মহাসাগরগুলো, সেখানে সূর্যরশ্মি পড়ছে। তাহলে সূর্যরশ্মি পড়ার ফলে সেখানে জলটা কী হবে? আস্তে আস্তে উষ্ণতা বাড়বে। উষ্ণতা বাড়লেই সেখানে কি ঘটবে? সেখান থেকে বাষ্পীভবন ঘটবে, মানে জল সেটা বাষ্পে পরিণত হবে। এবং এছাড়াও আমাদের যে ভূপৃষ্ঠ উপরিভাগে যে সবুজ উদ্ভিদকে আমরা দেখতে পাই, সেই সবুজ উদ্ভিদের মাধ্যমে জল প্রশোধন প্রক্রিয়ায় বায়ুতে মেশে। তাহলে এই বায়ুর মধ্যে জলীয় বাষ্প মিশছে এবং এই জায়গাগুলোতে সূর্যরশ্মি পড়ছে। তাহলে কি এখানে বায়ুটা উষ্ণ এবং আর্দ্র হচ্ছে। এবার বায়ু যদি উষ্ণ এবং আর্দ্র হয় তাহলে সেটা কি হয়? তাহলে সেই বায়ুটা হালকা হয়ে যায়। তাহলে হালকা হলে সে বায়ুটা কি করবে? উপর দিকে উঠবে। এবারে দ্বিতীয় পর্যায়ে কি ঘটবে? দ্বিতীয় পর্যায়ে এই বায়ুটা, জলসম্পূর্ণ যে উষ্ণ বায়ুটা উপর দিকে উঠছে, সেটা যত উপর দিকে উঠবে, আমাদের যে টপোস্ফিয়ার, সেই টপোস্ফিয়ারের বৈশিষ্ট্য হচ্ছে উচ্চতা বাড়লে উষ্ণতা আস্তে আস্তে কমতে শুরু করে। তাহলে যত উপর দিকে যাবে সে কী করবে? বায়ুটা আস্তে আস্তে শীতল হবে, কারণ সেখানে শীতল বায়ুর সংস্পর্শে ওই উষ্ণ বায়ুটা আস্তে আস্তে শীতল হতে শুরু করবে। এবং শীতল হলে সে তার কী হবে? জলীয় বাষ্প ধারণ করার ক্ষমতাটা আস্তে আস্তে কমে যায় এবং বায়ুটা সম্পৃক্ত হয়ে যাবে। সম্পৃক্ত হয়ে গেলে সেটা শিশিরাঙ্কের উষ্ণতায় পৌঁছাবে এবং তার মধ্যে যে জলীয় বাষ্পগুলো, সেই জলীয় বাষ্পগুলো ঘনীভবন ঘটবে, মানে সেইগুলো আস্তে আস্তে জলকণায় পরিণত হবে। এবারে তৃতীয় পর্যায়ে ওই যে ছোটো ছোটো জলকণাগুলো পরিণত হয়েছে, সেই জলকণা বা তুষারকণায় পরিণত হয়েছে, সেইগুলো কি করবে? আমাদের বায়ুমণ্ডলের মধ্যে ভাসমান বিভিন্ন যে ধূলিকণা বা লবণকণা বা ফুলের যে রেণু রয়েছে বা কার্বন কণাকে আশ্রয় করে সেগুলো ঘুরে বেড়াবে। তাহলে এই যে অসংখ্য ভাসমান জলকণা বা তুষারকণার সম্মিলিতভাবে কি করে? মেঘ সৃষ্টি করে। তাহলে এই 3টি পর্যায়ের মাধ্যমে মেঘের সৃষ্টি হয়। তাহলে আমাদের যে বিভিন্ন ধরনের আমরা মেঘ দেখতে পাই, সেই মেঘগুলো থেকে বৃষ্টিপাত হয়ে থাকে, কিন্তু সব মেঘ থেকে বৃষ্টিপাত হয় না। আমার তো আকাশে সবসময় মেঘ রয়েছে, তাহলে সবসময় তো আমাদের বৃষ্টিপাত হচ্ছে না। কিছু কিছু মেঘ আছে যে মেঘগুলো থেকে বৃষ্টিপাত হয় এবং অন্যান্য মেঘগুলোতে সাধারণত পরিষ্কার আবহাওয়া লক্ষ্য করা যায়। তাহলে সব মেঘ থেকে কেন বৃষ্টিপাত হয় না? তাহলে সেটা আমাদের জানতে হবে। তাহলে আমরা এখানে লিখেছি সব মেঘ থেকে বৃষ্টিপাত হয় না কেন। সব মেঘ থেকে বৃষ্টিপাত হয় না কেন, তাহলে আমাদের সেটা জানতে হবে। তাহলে এই যে জলীয় বাষ্পপূর্ণ বায়ুটা হালকা হয়ে সেটা উপরের দিকে উঠে যায়, উপরে সেটা কি হচ্ছে? আস্তে আস্তে শীতল বায়ুর সংস্পর্শে সেটা ঘনীভূত হয় এবং ঘনীভূত হয়ে বায়ুমণ্ডলের মধ্যে যে ভাসমান ধূলিকণা বা লবণকণা, সেইগুলোকে আশ্রয় করে ক্ষুদ্র ক্ষুদ্র জলকণা বা তুষারকণায় পরিণত হয়। তাহলে এই যে জলকণা বা তুষারকণার সমষ্টিকে আমরা মেঘ বলছি। তাহলে এই মেঘের মধ্যে যে জলকণা বা তুষারকণাগুলো
হয়ে থাকে সেগুলো সাধারণত অত্যন্ত ক্ষুদ্র হয়ে থাকে, মানে তাদের ব্যাসটা খুবই ছোট হয়ে থাকে। সাধারণত সেটা হয়ে থাকে 0.01 মিলিমিটার। এইগুলো কি করছে, তখন ভেসে বেড়াচ্ছে। ভেসে বেড়ানোর পর সেগুলো যখন পরস্পরের সঙ্গে একটা সংযুক্তি ঘটবে, যখন সেটা আরও বড় আকার ধারণ করবে, যখন সাধারণত বলা হয় যে 0.5 মিলিমিটার ব্যাসের হবে, তখন সেইগুলো কি করবে, আকাশে ভেসে থাকতে পারবে না, সেইগুলো ভূপৃষ্ঠে সাধারণত পতিত হয়। এবারে সব মেঘ থেকে আমরা কেন বৃষ্টিপাত দেখতে পাচ্ছি না, তার প্রথম যে কারণটা হচ্ছে, 1 নম্বর কারণ, সেই কারণটা হচ্ছে মেঘের যে জলকণার ব্যাস, সেই জলকণার ব্যাসগুলো সাধারণত যখন ওই 0.5 মিলিমিটারের যদি কম হয়, তাহলে সেই ক্ষেত্রে কী হবে, বৃষ্টিপাত হবে না। বৃষ্টিপাতের আবার কণাগুলোর ব্যাস সাধারণত হয়ে থাকে 2 মিলিমিটার বা তারও বেশি অধিক। তাহলে ব্যাসগুলোর আয়তন বেশি হতে হবে, যদি বেশি না হয় তাহলে সেক্ষেত্রে বৃষ্টিপাত হবে না। দ্বিতীয় কারণ হচ্ছে ওই যে অতি ক্ষুদ্র ক্ষুদ্র জলকণাগুলো তাদের পরস্পরের মধ্যে কী হবে, সংযুক্ত হতে হবে এবং বড় জলকণায় পরিণত হবে। বড় জলকণা যখন পরিণত হবে তখন যেগুলো আকাশে ভেসে থাকতে পারবে না, তখন সেগুলো বৃষ্টিপাত রূপে বা তুষার রূপে ভূপৃষ্ঠে পতিত হবে। কিংবা বায়ুমণ্ডলে যে আপেক্ষিক আর্দ্রতা, সে আপেক্ষিক আর্দ্রতা 100% না হলে জলীয় বাষ্প ঘনীভূত হবে না, আর ঘনীভূত না হলে কী হবে, বৃষ্টিপাত হবে না। তাহলে সেই জন্য আমরা সব মেঘ থেকে বৃষ্টিপাত সাধারণত হয় না। আমাদের কিউমুলোনিম্বাস বা নিম্ব স্ট্যাটাস, এই যে মেঘগুলো রয়েছে, এই মেঘগুলো থেকেই সাধারণত বৃষ্টিপাত হয়ে থাকে বেশি। এবারে আমাদের জানতে হবে, আমরা যে জিনিসগুলো বললাম যে বাষ্পীভবন জিনিসটা কি, তাহলে বাষ্পীভবন আমরা কাকে বলবো? বাষ্পীভবন হচ্ছে আমাদের জলের জলীয় বাষ্পের পরিণত হওয়ার যে প্রক্রিয়া, তাকে বলা হচ্ছে বাষ্পীভবন। তাহলে এই বাষ্পীভবন আমরা কি করে একটা পরীক্ষার সাহায্যে দেখাবো? তাহলে বাষ্পীভবন সাধারণত সমুদ্র জলপৃষ্ঠে, নদী বা বড় বড় হ্রদগুলোতে সাধারণত হয়ে থাকে। তাহলে আমাদের যে জিনিসগুলোকে আমরা একটা সহজ পরীক্ষার মাধ্যমে দেখাতে পারি, বাড়িতে যখন ভাত রান্না করা হয় বা সেই ক্ষেত্রে বা যখন চা করা হয়, তখন কি করা হয়, জল আমাদের সাধারণত যে গ্যাস রয়েছে সেই গ্যাসের মধ্যে জলটাকে গরম করা হয়, এবং গরম করলে দেখবে যে যে জায়গাটায় জল রয়েছে, আমাদের কেটলি বা সসপ্যান, তাহলে সেই জায়গায় কি হবে, সেই জায়গায় দেখবে একটা সাদা রঙের বায়ু ওপর দিকে উঠে আছে। তাহলে ওই যে জায়গাটার মধ্যে জল রয়েছে, সেই জায়গাটা কি হচ্ছে, বায়ুর মধ্যে জলীয় বাষ্পের সংযোজন ঘটছে এবং সেটা ওই উষ্ণ এবং আর্দ্র বায়ুটা উপর দিকে উঠে যাচ্ছে। তার চারপাশের বায়ুগুলো তুমি কিছু দেখতে পাবে না, শুধু সেই জায়গায় দেখবে একটা সাদা রঙের ওপর দিকে উঠে যাচ্ছে। তাহলে ওই যেটা তরল যেটা ছিল জল, সেটা যখন বাষ্পে পরিণত হলো, তখনই সেটাকে বলা হচ্ছে বাষ্পীভবন। এবারে দ্বিতীয় যেটা আমাদের, যে এই যে জলীয় শুকনো বায়ুটা উপর দিকে উঠছে, সেটা আস্তে আস্তে সম্পৃক্ত হচ্ছে। তাহলে সম্পৃক্ত আমরা কাকে বলবো? তাহলে সম্পৃক্ত বায়ু আমরা কাকে বলবো? এই যে জলীয় শুকনো বায়ুটা যত উপর দিকে উঠবে, বায়ু যখন উষ্ণ হয় তার মধ্যে জলীয় বাষ্প ধারণ করার ক্ষমতাটা বেড়ে যায়। বায়ু যত আস্তে আস্তে উপরের দিকে উঠবে, শীতল হবে, তাহলে তার মধ্যে জলীয় বাষ্প ধারণ করার ক্ষমতা আস্তে আস্তে কমতে থাকবে। তাহলে একটা বায়ুর নির্দিষ্ট পরিমাণ বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প থাকার কথা, যদি সেই পরিমাণে জলীয় বাষ্প থাকে, তাহলে আমরা সেই বায়ুকে বলবো আমাদের সম্পৃক্ত বায়ু। তাহলে সেই বায়ুকে আমরা বলবো সম্পৃক্ত বায়ু। 3 নম্বর যেটা, সেটা হচ্ছে আমাদের শিশিরাঙ্ক আমরা কাকে বলবো? তাহলে শিশিরাঙ্ক হচ্ছে যে তাপমাত্রায় বায়ু সম্পৃক্ত হয়, তাই হলো ওই বায়ুর শিশিরাঙ্ক। এর পরবর্তী যেটা হচ্ছে, সেটা হচ্ছে ঘনীভবন আমরা কাকে বলবো? তাহলে ঘনীভবন আমরা বলবো আমাদের এই যে জলীয় বাষ্পপূর্ণ বায়ুটা উপর দিকে উঠলো, সেটা শীতল হলো, সেটা কি হলো, বায়ুটা সম্পৃক্ত হলো, শিশিরাঙ্কের উষ্ণতায় পৌঁছালো, সেইখানে কি হলো, ওই জলকণাগুলো, মানে জলকণাগুলো সেগুলো কি জলীয় বাষ্পটায় সেটা পরবর্তীকালে জলকণায় যে পরিণত হলো, তাহলে এই জলকণায় পরিণত হওয়ার ঘটনাটাই হচ্ছে আমাদের ঘনীভবন। তাহলে ঘনীভবনের আমরা কীভাবে করতে পারি? তাহলে ঘনীভবন করার জন্য আমাদেরকে কি নিতে হবে? আমাদেরকে নিতে হবে একটা গ্লাস। সেই গ্লাসের মধ্যে আমি কি করব,
সেই গ্লাসের মধ্যে আমি ঠান্ডা জল নিতে পারি বা সেইখানের মধ্যে আমি বরফ নিতে পারি। এবারে সেই বরফের মধ্যে আমি কি করব, ওই গ্লাসের মধ্যে এবারে ওই গ্লাস, তাহলে আমি এখানে একটা গ্লাস নিলাম। এবারে গ্লাসের মধ্যে আমাকে কি করতে হবে, ঠান্ডা জল দিয়ে দিতে হবে। তাহলে এখানে ঠান্ডা জল বা বরফ যদি দিয়ে দিই, তাহলে আমি এর মধ্যে এবারে বরফ বা ঠান্ডা জল মিশিয়ে দিচ্ছি। তাহলে দেখো কি ঘটনাটা ঘটবে এখানে। এখানে দেখো গ্লাসের মধ্যে এখন কিছু নেই, গ্লাসটাও দেখো গ্লাসের মধ্যেও কিছু জলকণা কিন্তু নেই। এবারে এই মধ্যে আমি কি করছি, ঠান্ডা জল দিচ্ছি বা বরফ দিচ্ছি। দেখো আমি এখানে কি করছি, ঠান্ডা জল ঢালছি এবং তার সঙ্গে কিছু বরফের খণ্ড দিয়ে দিতে পারি। তাহলে এই দেখো বরফ, তাহলে বরফটা আমি গ্লাসের মধ্যে দিয়ে দিলাম। এবারে দেখো কিছুক্ষণ পর এর মধ্যে কি ঘটনা ঘটবে। আমি গ্লাসটা ধরে আছি, এবারে দেখো এই গ্লাসের বাইরে কিছু ছিল না। এবারে একটু পরেই দেখবে এই গ্লাসের গায়ে কিছু জলকণাকে তুমি দেখতে পাবে। তাহলে তাহলে এই জলকণাগুলো কোথার থেকে আসছে আমি একটু পরে দেখতে পাবো, সেটা আমি পরে দেখাচ্ছি, ব্যাখ্যা করে দিচ্ছি যে এইখানে জলকণাগুলো কেন আমরা সৃষ্টি হবে। এবারে এই যে আমি দিলাম ঠান্ডা জল বা বরফ, তাহলে এই এর গায়ে আমি জলকণাগুলো দেখতে পাবো। তাহলে এই যে গ্লাসের ভেতরে যে জলটা ঢাললাম সেটা বাইরে বেরিয়ে এলো, সেটা তো বাইরে বেরিয়ে আসেনি। তাহলে এখানে এই গ্লাসের গায়ে এই বিভিন্ন ধরনের জলকণাগুলো তাহলে কোথার থেকে এলো। তাহলে এই বিভিন্ন ধরনের যে জলকণাগুলো এলো তার কারণ হচ্ছে এই যে শীতল জল, সেই শীতল জলের সংস্পর্শে এই যে আশেপাশে যে বায়ুটা সেটা কী হবে, শীতল হয়ে যাবে। তাহলে শীতল হয়ে গেলে সেইখানের বায়ুটা কী হবে, সেইখানে বায়ুর মধ্যে যে জলীয় বাষ্প ছিল সেই জলীয় বাষ্পগুলো ঘনীভূত হবে, ঘনীভূত হয়ে এই গ্লাসের গায়ে সেইগুলো জমা হবে। তাহলে এই যে জিনিসটা ঘটছে এটাই হচ্ছে আমাদের ঘনীভবন প্রক্রিয়া। আমাদের বায়ুমণ্ডলের মধ্যেও সেই একই ধরনের ঘটনা আমরা দেখতে পাই। ওই যে উষ্ণ বায়ুটা যত উপরের দিকে উঠছে শীতল হচ্ছে, এবারে শীতল হওয়ার ফলে সেখানে কি হচ্ছে, ওই শীতল বায়ুর সংস্পর্শে ওই যে উষ্ণ বায়ুর মধ্যে যে উষ্ণ বায়ুটাও সেটাও শীতল হবে, তার মধ্যে যে জলীয় বাষ্পগুলো ছিল সেই জলীয় বাষ্পগুলো ঘনীভূত হবে, ঘনীভূত হয়ে সেগুলো জলকণাতে পরিণত হবে। এবারে দেখো গ্লাসের গায়ে আমরা জলকণাগুলোকে আস্তে আস্তে দেখতে পাচ্ছি। তাহলে এটা তোমরা নিজেদের বাড়িতে পরীক্ষা করে দেখে নিতে পারবে। এটা হলো আমাদের ঘনীভবন প্রক্রিয়া। এবারে আমাদের পরবর্তীকালে যে মেঘ, একটা জিনিস জানতে হবে আমাদের যে আপেক্ষিক আর্দ্রতা আমরা কাকে বলবো। তাহলে আপেক্ষিক আর্দ্রতা আমাদের এখানে জানা দরকার মেঘ সৃষ্টির ক্ষেত্রে। তাহলে আপেক্ষিক আর্দ্রতা হচ্ছে কোন একটা নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প থাকে এবং ওই উষ্ণতায় ওই পরিমাণ বায়ুকেই সম্পৃক্ত করার জন্য যে অতিরিক্ত জলীয় বাষ্পের প্রয়োজন তার যে অনুপাত তাকে বলা হয়ে থাকে আপেক্ষিক আর্দ্রতা। এই আপেক্ষিক আর্দ্রতাকে একটা সূত্রের সাহায্যে প্রকাশ করা হয়। তাহলে এখানে আমরা লিখেছি আপেক্ষিক আর্দ্রতা, সেই আপেক্ষিক আর্দ্রতাকে আমরা একটা সূত্রের সাহায্যে প্রকাশ করেছি। তাহলে আপেক্ষিক আর্দ্রতা সমান হচ্ছে নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট আয়তনের বায়ুতে প্রকৃত জলীয় বাষ্পের পরিমাণ বাই ওই উষ্ণতায় ওই বায়ুকে সম্পৃক্ত করতে প্রয়োজনীয় জলীয় বাষ্পের পরিমাণ ইন্টু 100। তাহলে এটা হলো সূত্র। এবার আমি ধরে নিচ্ছি যে 30 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 100 ঘন সেমি বায়ুতে 40 গ্রাম জলীয় বাষ্প আছে। তাহলে আমাকে ওই উষ্ণতাতেই ওই 100 ঘন সেমি বায়ুকেই সম্পৃক্ত 100 ঘন সেমি বায়ুতে 50 গ্রাম জলীয় বাষ্প ধরে। তাহলে আমরা সেখানে সূত্রতে যদি ফেলি তাহলে 40/50 ইন্টু 100 সমান যদি আমি কাটাকাটি করি তাহলে হবে 80%। তার মানে আপেক্ষিক আর্দ্রতা হলো 80%। এই আপেক্ষিক আর্দ্রতাকে সবসময় শতকরা হারে প্রকাশ করা হয়ে থাকে। এবারে
এই যে আমাদের মেঘ সৃষ্টি হলো, মেঘ সৃষ্টি হওয়ার পর যখন ওই জলকণাগুলো আস্তে আস্তে বড় হবে, সেগুলো ভেসে থাকতে পারবে না, সেগুলো যখন আস্তে আস্তে ভূপৃষ্ঠে পতিত হবে, সেই ভূপৃষ্ঠে সেটা জলকণার মানে বৃষ্টিপাত রূপে বা তুষারপাত রূপে বা শিলাবৃষ্টি রূপে বা স্লিট রূপে বিভিন্নভাবে যে পতিত হবে, তখন সেটাকে আমরা বলবো অধক্ষেপণ। এই অধক্ষেপণ দুটোভাবে হতে পারে। একটা হতে পারে সেটা তরল রূপে হতে পারে, তরল রূপে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে বৃষ্টিপাত, এবং কঠিন রূপে যেটা হয় সেটা হচ্ছে তুষারপাত, শিলাবৃষ্টি ও স্লিট। তাহলে এই জিনিসগুলো আমরা পরের দিন আমাদের ভিডিওতে আলোচনা করব, যে বৃষ্টিপাত কি, তুষারপাত, শিলাবৃষ্টি এবং স্লিট। আজকে আমরা যেটা আলোচনা করব একটু, সেটা হচ্ছে এই যে আকাশে মেঘ সৃষ্টি হচ্ছে, সেই মেঘ সৃষ্টিটা তোমরা বাড়িতে একটা পরীক্ষা করে সহজেই তৈরি করতে পারবে। তাহলে আমাকে কী নিতে হবে? আমাকে একটা 1 লিটার জলের বোতল নেবে। এই 1 লিটার জলের বোতলের মধ্যে এর কিছুটা গরম জল, মানে খুব গরম নয়, উষ্ণ গরম জল এই বোতলের মধ্যে দিয়ে দেবে, এবং বোতলটা পুরোপুরি জলে যেন ভর্তি না হয়। তাহলে এর অর্ধেকটা মতো আমি জল নিয়েছি। এবারে কি করব, একটা সরকাঠি বা একটা বড় যে মাচিস কাঠিগুলো হয়, সেই মাচিস কাঠিগুলোকে জ্বালিয়ে এর মধ্যে একটু ঢুকিয়ে দেবো। ঢোকানোর পর এবারে এটাকে আমি কি করব, হয় ছেড়ে দিলাম কিংবা বাইরে বার করে নিলাম। এবারে এর ঢাকনাটাকে আমি লাগিয়ে দেবো। ঢাকনাটাকে লাগানোর পর আমাকে কি করতে হবে, এটাকে একটু ঝাঁকাতে হবে। ঝাঁকানোর পর কিছু সময় পর তোমরা দেখতে পাবে যে এই ফ্লাক্সের এই জায়গাতেই মেঘ সৃষ্টি হয়ে গেছে। তোমরা বাড়িতেই, নিজের বাড়িতে এই পরীক্ষা করে মেঘ সৃষ্টি করতে পারবে। তাহলে আজকে আমরা যেটা পড়লাম, মেঘ কীভাবে সৃষ্টি হয়, মেঘ কাকে বলে, আপেক্ষিক আর্দ্রতা জিনিসটা কি, সম্পৃক্ত বায়ু কাকে বলে, ঘনীভবন কাকে বলে, বাষ্পীভবন কাকে বলে, সম্পৃক্ত বায়ু কাকে বলে, অধক্ষেপণ কি, এগুলো সম্বন্ধে আজকে আমাদের আলোচনা হলো। পরের দিন আমি আবার একটা অন্য বিষয় নিয়ে কোনো কিছু আলোচনা করব। আজকে আমাদের ক্লাস এখানেই শেষ হলো।